নিজে ভাই এই মাঠে আমি খেলাধুলা করছি, মানে ছোটবেলা থেকে এই যে খেলছি আমি। এনে ক্রিকেট খেলতে গো হ্যাঁ, এই যে এখানে টেনিস। ট্যাপ টেনিস। আরে না, এটা রিপন না। কি করে ও? নাটক করে না? তোমরা ওর মতো হইতে চাও? কেমন লাগে রিপন এগুলা? বিয়ে করলি, সো বিয়ের আগের লাইফ পরের লাইফ জিনিসগুলোর ডিফারেন্স কেমন, কেমনে অ্যাডজাস্ট করস বা চেঞ্জেস কি? তখন মানে 20 টাকা বাঁচানোর জন্য 1-1.5 কিলোমিটার আর কি প্রতিদিন মানে হাইটা চলে যাইতাম। তো ওইটা দিয়ে আর কি আমি প্রতি সপ্তাহে একটা করে নতুন বল কিনতাম আর ওইটা দিয়ে বল করতাম। মানে আমার পক্ষ থেকে আপনাদের এই কালাবোনা আমার পক্ষ থেকে খুলনায় জায়গা কোনো চুই ঝালার খাবার খাইছিস? নাম শুনছি, খাওয়া নেই। আজকে দেখবো কোনটা বেশি বেটার। আমি জানতে চাই যে নিজের জন্য এবং বাংলাদেশের জন্য আগামী দিনের গোল কি? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি গাজীপুর। আজকে এমন একটা প্লেয়ারের শ্যুট করব যার শুরুটা সাধারণত বাংলাদেশ ক্রিকেটে যেরকম হয় আন্ডার 14-16 এজ লেভেল ক্রিকেটের মাধ্যমে, তার শুরুটা এরকম ছিল না। তার শুরুটা ছিল অনেকটা স্ট্রাগলের। সে ফার্স্ট ডিভিশন ক্রিকেট থেকে ল্যামলাইটে আসছে। অ্যান্ড আশা করি আজকের গাজীপুরের জার্নিটা অনেক অ্যামেজিং হবে। আমরা এখানে নাস্তা করার কারণ কি? ভালো, আমি যে এই নাচটা নিজে ভাই এই মাঠে আমি খেলাধুলা করছি, মানে ছোটবেলা থেকে এই যে খেলছি আমি। এনে ক্রিকেট খেলতে গো হ্যাঁ, এই যে এখানে টেনিস। ট্যাপ টেনিস। এখানে কি সবসময় এরকম খেলাধুলা কন্টিনিউ হ্যাঁ, থাকে? সবসময়। আর এই যে স্কুল দেখতেছেন এই দুইটা, এই দুইটাই যতটুকু পড়ছি এই দুইটাই এই স্কুলে পড়ালেখা করছি। আর এই এখন যে এই যে ইট এগুলো যে এগুলো কিসের জন্য রাখছেন? এগুলো হচ্ছে যে বাড়ি করবো তো এই জন্য এই জায়গায় রাখছে, এটা আবার সরাই ফেলে। তুইও একটা টাইমে এতটুকু ছিলে। হ্যাঁ, এই যে পিচ্ছি, এই যে সারাদিন আমি এই যে এরকম বল নিয়ে মাঠে পড়ে যাবো। তো তোর কাছে এখন কি মনে হয় যে তুই যে এখন ইমার্জিং টিমে খেললি, আন্ডার 19 খেললি, ন্যাশনাল টিমে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা সিরিজে ছিলি, তো এই জিনিসটা কি গাজীপুরের ক্রিকেটে এই যে ছেলে প্লেয়াররা যারা আছে এদের উপরে ইম্প্যাক্ট ফেলে? না, অবশ্যই। যা আমার দেহে অনেকেই খেলতেছে যে ভাই যেহেতু পারছে তাহলে আমি হয়তো পারবো। তো এরকম স্বপ্ন নেওয়া দেখা গেছে অনেকেই, মানে যার আগে যারা খেলতো না তারা অনেকেই শুরু করছে। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আর এখন ধর এই সেম জায়গাটাই আগে ধর নর্মাল সাধারণ একটা প্লেয়ারের মতো সবাই আমরা ট্রেনিং করতাম, একাডেমিতে যাইতাম, ঠিক আছে? অনেকে আছে না বলতে কবে ন্যাশনাল টিমে খেলবা। তো ওইরকম ধর এখন যখন তুই এই যে বিভিন্ন খেলা দিয়ে আসোস, এই সেম মানুষগুলাই যখন তোরে মানে রিসিভ করে, ওই জিনিসগুলো কেমন, আগের থেকে ডিফারেন্ট কেমন? না, ডিফারেন্ট বলতে একটু তো ভালো লাগে। লাইক যখন শুরু করছি তখন মানে অনেকে মস্করা করছে, টিটকারি করছে, কি করবে এই সেই, মানে অনেক কথা শুনছি। বাট এন্ড অফ দ্য ডে যখন আমি আর কি আল্লাহর রহমত যতটুকুই পারছি সাকসেস হয়েছি, মানে তখন ওই সব লোকদের মুখ থেকে যখন আমার নিজের কথা শুনি তখন আর কি খুবই ভালো লাগে যে এক সময় তারা আমার পিছনে অনেক কথা বলতো আর এখন অনেক প্রশংসা করে। আলহামদুলিল্লাহ। এই যে পিচ্চিগুলা দেখ, ঠিক আছে, আমরা যে ক্রিকেট খেলি এই ছেলেগুলো ইনশাল্লাহ একদিন বড় হবে। এই মনে কর একটা টাইম ইনশাল্লাহ আমাদের দেশে রিপ্রেজেন্ট করবে। বাট অনেক সময় হইতেছে যে আমাদের ক্রিকেটটা বা আমাদের ফুটবল স্পোর্টস এই জিনিসগুলো ধর অনেক কিছুর কারণে হ্যাম্পার হয়, অনেক জনরে অনেক কিছু ইম্প্যাক্ট করে, নেগেটিভিটি ফোকাস হয়ে যায়। তো তোর কাছে কি মনে হয় এই যে আমরা এরকম একটা পরিবেশে দাঁড়ায় আছি, এটা দাঁড়ায় থাকতে ভালো লাগে, এই মাঠটারে আমরা অন্যরকম ফিল করি। তো এখনকার আমাদের যারা আমরা নিজেরাও যে খুব ভালো জায়গায় গেছি ক্রিকেটে এখনো তা না, বাট নেক্সট জেনারেশন তো তোরাই লিড দেবে ইনশাল্লাহ। তো তোর কাছে কি মনে হয় যে আমরা ওই ডিস্ট্রাকশনলেস কিভাবে হইতে পারি এই ছোট বয়স থেকে, যে আমাদের আপব্রিঙ্গিং কিভাবে সম্ভব? না, আমার কাছে যেটা মনে হয় যে লাইক আমার আমার বেলা যে রয়েছে যে আমি ভাই নিছি যে আমি ক্রিকেট ছাড়া আমার কোনো অপশন নেই।
সো আমি দেখবো এর শেষ কোথায়। তো আমি প্রথম থেকে ট্রাই করছি যে আমি যেহেতু এই লাইনে গেছি, তো আমি এর শেষ দেখা ছাড়বো, এতে যত কষ্টই হোক, তো আমি এর শেষ দেখা ছাড়বো। সো এর জন্য যা যা করা লাগছে আমি তাই করছি। এখন আমার কাছে মনে হয় যদি কেউ একই প্ল্যানে স্ট্রিক্ট থাকে আর কঠোর পরিশ্রম করে সৎভাবে, ইনশাল্লাহ আল্লাহ তাদের সাহায্য করে। ঠিক আছে, তোমরা ওরা চিনো? কে ওকে? কে? আরে না, এটা রিপন না। কি করে ও? নাটক করে না? কোন জায়গায় দেখছো? কোন টিভিতে? আরে জীবনও না। তোমাদের তোমাদের এলাকার ছেলে এই যে এখন এদিক ওদিক খেলে, কেমন লাগে তোমাদের? তোমরা ওর মতো হইতে চাও? কেমন লাগে রিপন এগুলা? খুবই ভালো লাগে। আর ওরা যেহেতু ওরা সবসময় খেলা দেখে আমার, তো আসলে বলে যে ভাই এরকম এরকম ভালো খেলছেন, মানে ওরা মাঝে মাঝে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করে। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগে, কারণ এখনকার যে জেনারেশন ম্যাক্সিমাম ছেলেরা এই নেশাগ্রস্ত হয়ে যায়। তো এইখান থেকে ওরা যে যেরকম ক্রিকেটে বা ফুটবলে আছে, তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে খুবই ভালো লাগে। তোমরা কি উল্টাপাল্টা কাজ করবা না রিপন ভাইয়ের মতো ক্রিকেট খেলবা, ফুটবল খেলবা, ভালো প্লেয়ার হবা? এনে ন্যাশনাল টিমে খেলতে চাও কয়জন? সবাই? এতগুলা টিমের প্লেয়ার জায়গা আছে? ইন্টারেস্টিং জিনিস হইলো, ধর ওই যে ফার্স্ট ডিভিশনের কথা বলছিলাম না, তোর ইয়াটা তো এজ লেভেল ক্রিকেট থেকে না। তো এখন ধর অনেকের ভিতরে আমাদের ফাইন্যান্সিয়াল অনেক টেনশন থাকে যে কি করবো লাইফে, ঠিক আছে? তো ওই দিক থেকে তুই যখন শুরুর দিকে আসছিস, আমি দেখছি যে তুই সবার থেকে একটু ডিফারেন্ট ছিলি, কনফিডেন্স ভালো ছিল। আমার তোর বোলিং ব্যাটিং এগুলো নিয়ে অনেক কথা হইতো, শুরুতে একটু মারামারি হইতো, ঠিক আছে? তো ওই জায়গা থেকে মাশাআল্লাহ এখন যে গাড়ি কিনছোস, তারপরে ধর এটা যে ফার্স্ট ডিভিশনের প্লেয়ার বা যারা এজ লেভেল ক্রিকেট থেকে ব্যাক বিলং করে না, তাদের দ্বারা সম্ভব। এখন ওই জায়গা থেকে ওই রকম টাইমে তুই কি চিন্তা করতি, এই জিনিসগুলো যদি শেয়ার করো, আমার কাছে মনে হয় এটা আপকামিং প্লেয়ারদের জন্য অনেক হেল্পফুল। না, আমি তখন একটাই চিন্তা করতাম যে আমার খেলতে হবে। তো আমি যেহেতু এজ লেভেল খেলি নাই, তো আমার জন্য জার্নিটা একটু কঠিন ছিল। লাইক ফার্স্ট ডিভিশন যখন আমি খেলছি, অলমোস্ট সেকেন্ড হাইস্ট উইকেটের আমি ছিলাম। তো তখন আমি আর কি আমার যে কোচ ছিল তাকে বলছিলাম যে স্যার আমার যেহেতু এজ আছে, আপনি একটু আমাকে 19-এর ক্যাম্প করার ব্যবস্থা করেন, লাইক যখন আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন। তো তারপরে উনি আসলে ট্রাই করছিল, পর হয়তো বা সামাও হয় নাই। পরে নাদিম ভাই আমাকে অনেক হেল্প করছে, উনি আমাকে আসলে একটা ক্যাম্প করার ব্যবস্থা করে দিয়েছে। তো যখন আমি আর কি ক্যাম্পে যখন ফার্স্ট টাইম গেলাম, তো হচ্ছে তখন আমি একটু নার্ভাস ছিলাম যে ওনারা হয়তো অনেক দিন ধরে এখানে ক্যাম্প করতেছে, 1 মাস 1.5 মাস ধরে ক্যাম্প করতেছে। তো ওনাদের স্যাররা হয়তো চিনে, ওনারা এজ লেভেল খেলছে, বাট আমি তো কিছু খেলি না, আমার ওরকম চিনে না। তো তখন আমার একটাই মোটিভেশন ছিল যে যদি আমি সুযোগ পাই, যদি একটা পেস বলার খেলে ওইটা যাতে আমিই খেলি। মানে আমি নিজের মাইন্ডসেটটা ওইরকম ভাবেই সেট করে রাখছিলাম যে যদি একটা পেস বলার যদি এই টিমে নেয়, সেটা আমি হইতে চাই। সো ওইটার জন্য আমাকে যা যা করতে হবে আমি ওইটা তাই করছি, যে লাইক প্র্যাকটিস থেকে শুরু করে নেটে, কারণ আমার তো ডিফারেন্ট কিছু দেখাইতে হবে। লাইক আমি গেছি হচ্ছে 3-4 দিনের জন্য, আর ওইখানে অলমোস্ট 40 দিন একটা ক্যাম্প ছিল, প্রায় 40 জনের মতো। তো আমার ফার্স্ট প্ল্যানই ছিল যদি আমি মানে অপরচুনিটিটা পাই, যদি একজন পেস বলার নেয়, ওইটা যাতে আমিই হই। তো আমার মাইন্ডসেট আমি ওইরকমভাবেই নিজে রাখছিলাম। আর যেটা হচ্ছে গাড়ি কেনার, লাইক আমি যখন ফার্স্ট এই গাড়িটা দেখছিলাম, তখন আর কি আমার গাড়িটা খুবই পছন্দ হয়েছে। ধরেন আমি তখন মনে মনে প্ল্যান করছিলাম যে আমি যদি গাড়ি কিনি, আমি এই গাড়িটাই কিনবো। তো আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিছে, যে লাইক প্রিমিয়ার লিগ 19টা যেভাবে খেলছে আলহামদুলিল্লাহ, প্রিমিয়ার লিগ তারপরে বিপিএল। তো তারপরে আমার কাছে মনে হয়েছে যে না, এখন আমার শখটা পূরণ করার সময় হয়েছে। তো তখনই আমি গাড়িটা কিনছি আলহামদুলিল্লাহ। এখন তোর আমরা তো সবকিছুতেই ইউজড হয়ে যায় একটা টাইমে। সো ধর আমি যদি আস করি যে একটা টাইমে তোর প্ল্যান ছিল ধর এই গাড়িটা কিনবি, হ্যাঁ, তো এখন যখন ফার্স্ট গাড়িটা কিনছোস অন্যরকম একটা ফিলিং ছিল। সবকিছুতে আমরা ইউজড হয়ে যাই, অ্যাডজাস্ট হয়ে যাই। তো নেক্সট যদি কোনো গাড়ি কিনোস বা প্ল্যান থাকে, তাহলে সেটা কি? নেক্সট প্ল্যান আছে ইনশাআল্লাহ, যদি
সবকিছু ঠিক থাকে এরকম আল্লাহর রহমতে, তাহলে আমার হচ্ছে হেরিয়ার কেনার একটা ইচ্ছা আছে। আচ্ছা, বা হচ্ছে যদি ওই রকম আমি অনেক দিন খেলি, হ্যাঁ ইনশাল্লাহ আমার যখন আল্লাহর রহমতে অনেক টাকা হবে, হ্যাঁ তখন আমি বিএমডব্লিউ গাড়ি কিনবো। এটা আমার একটা স্বপ্ন, লাইক বিএমডব্লিউ গাড়ি কিনা। সো যদি এটা আল্লাহ আর কি সাহায্য করে, এটা অনেক পরে, বাট আলটিমেটলি আমার ফার্স্ট চয়েস ছিল এটাই। তো আমি এই গাড়ি নিয়ে অনেক হ্যাপি আছি। সো এই পার্টটুকুর মেসেজ হইলো যারা বাংলাদেশের ডোমেস্টিক প্লেয়ার আছো, লাইক এজ লেভেল খেলতে পারো না অথবা খেলতেছো, তারা জানি ওই বিএমডব্লিউ স্বপ্নই দেখো, ঠিক আছে? ইট ইজ পসিবল, গিভ আপ করার কিছু না, সবার এজ লেভেল যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, কখন কার লাইফ, লাইক যেরকম একটা ইনিংসই মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো আমি বিশ্বাস করি যে একটা ইনিংস খুবই মানুষের খুবই ইম্পর্টেন্ট। কখন থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে বলা যায় না। লাইক যখন আমি 19-এ ফার্স্ট ম্যাচটা খেলছি, আমিও জানি আমি যদি ওইখানে পারফর্ম না করে আমাকে নিবে না, কারণ আমি যে 2টা ম্যাচ খেলার অপরচুনিটি পাইছিলাম। তো ওই একটা ফার্স্ট ম্যাচের পারফরমেন্সের কারণেই কিন্তু আমাকে পরবর্তী ক্যাম্পে ডাকা হয়। তো আমার যারাই খেলবে, যে এজ লেভেল খেলুক বা না খেলুক, ডাজেন্ট ম্যাটার, পারফরমেন্স করলে ইনশাল্লাহ আপনি সব জায়গায় খেলতে পারেন, এটা আমি বিশ্বাস করি। রিপন, এখন একটু পার্সোনাল লাইফ আসতে চাই, ঠিক আছে? সো তুই মাশাআল্লাহ, আল্লাহ তোমার একটা কন্যা সন্তান দান করছে, তো বিয়ে করলি। সো বিয়ের আগের লাইফ পরের লাইফ জিনিসগুলোর ডিফারেন্স কেমনে অ্যাডজাস্ট করস বা চেঞ্জেস কি? না, আসলে বিয়ের আগে একটু অগোছালো ছিলাম। So, বিয়ের পর আসলে আমার বউ অনেক সাপোর্টিভ ছিল আমার প্রতি, অনেকে লাইক ফার্স্টে থেকে যখন রিলেশন ছিল, অ্যাটলিস্ট ও বিলিভ করতো যে আমি পারবো। তো তখন আর কি কেউ বিলিভ করে নাই, যখন ও বিলিভ করছে। তো এখন যেটা হচ্ছে যে সবকিছু আগে যেরকম অগোছালো ছিল লাইফটা, এখন আলহামদুলিল্লাহ বিয়ের পরে যখন একটা সন্তান হয়েছে, তো এখন একটু মানে সবকিছু গোছানো আছে। লাইক অ্যাজ এ ফাদার হিসেবে একটা রেসপন্সিবিলিটি আছে। তার যেটা হয় যে বউ সবসময় অনেক হেল্প করে আমাকে, লাইক পজিটিভ থাকে, বাট খাবার দাবারের যে জিনিসটা ওটা ও মেনটেন করে। সো আলহামদুলিল্লাহ বিয়ের পর আসলে আগে থেকে অনেকটা পরিবর্তন আসছে। তো একটা অ্যাথলেটের লাইফে বা একটা প্লেয়ারের লাইফে এই যে পার্টনারের যে রোলটা, এটার সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স কেমন মনে হয় তোর কাছে? আমার কাছে মনে হয় যে এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন একজন ভালো পার্টনার পাবেন, লাইক আপনার খারাপ সময়ে সে আপনার পাশে থাকবে, সে বিভিন্নভাবে আপনাকে মোটিভেট করবে। সো অ্যাটলিস্ট মানে দিন শেষে এরকম একটা বিশ্বস্ত মানুষের কাছে যাওয়া বা থাকা, দু একটা ভালো কথা শুনলেও যখন আপনার খারাপ সময়টা থাকে, তখন আমার কাছে মনে হয় যে এটা ওভারকাম হয়ে যায়। ভালো আছেন? তো রিপন, যেটা আমি বলতেছিলাম যে মাশাআল্লাহ ম্যারিড লাইফের বিষয়, তো তো একটা প্লেয়ারের ক্ষেত্রে তার পার্টনার সিলেকশন কেমন হওয়া উচিত, এবং ধর ওই জিনিসটা তার লাইফে কতখানি ইম্পর্টেন্স প্লে করে? না, আমার কাছে মনে হয় যে পার্টনার সিলেকশন করা মানে এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ব্যক্তিগত লাইফে যখন আপনি একজন ভালো মানুষের সাথে থাকবেন, সে আপনার বিভিন্নভাবে মোটিভেট করবে, লাইক আপনার খারাপ সময়ে সে আপনার পাশে থাকবে। তো দিন শেষে যদি এরকম একটা মানুষ পাশে থাকে, তো আপনার কাছে জিনিসটা সব কিছু ইজি মনে হয়। সো এদিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমি এরকম একটা পার্টনার পাইছি। আরেকটা জিনিস হলো, ধর ইউজুয়ালি ধর পার্টনার হিসেবে তারা ধর আমাদের জন্য অনেক স্যাক্রিফাইসেস করে। তো লেটস সে ন্যাশনাল টিমের সিরিজ হোক বা যে কোনো খেলার সিরিজ হোক, টুর্নামেন্ট হোক, তোরা ইমার্জিং খেললি, সিরিজগুলো যতখানি সময় না নেয় তার থেকে বেশি সময় নেয় ক্যাম্প। আমরা যদি চিন্তা করি এইচপি টিমের কথাই, ক্যাম্পগুলো 4 মাস হয়, মাঝে মাঝে 5 মাস হয়। সো এইরকম দীর্ঘ সময় যখন আমরা দূরে থাকি, ওই টাইমে তাদের তো অনেক একটা স্যাক্রিফাইসিং রোল প্লে করতে হয়, আমাদের ফ্যামিলি থেকে শুরু করে স্পেশালি আমাদের পার্টনার। সো ওই জিনিসটার কোনো রিলেশনশিপে ইম্প্যাক্ট করে কিনা একটা প্লেয়ার? না, আমার ক্ষেত্রে এরকম পড়ে নাই, বিকজ ও তখন বোঝে যে এটা আসলে আমাদের ভালোর জন্য হইতেছে। তো তখন আর কি অনেক স্যাক্রিফাইস করতে হয়, লাইক এটা তো শুধু মুখে বললে হয় না, বাট এটা ও অনেক করে দেখাইছে। তো আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে যে এইরকম একটা স্যাক্রিফাইসের জন্য হলেও মানে তখন কনফিডেন্সটা বাড়ে, যেহেতু আমার ওয়াইফও আমার জন্য স্যাক্রিফাইস করতেছে,
সো আমি চেষ্টা করি, দেখি কি হয়। কখনো যখন ধর একটা ম্যাচে টাফ মুভমেন্ট যাইতেছে, অথবা ধর কালকে তোর খেলা, তোর ভিতরে সাহস কম আসতেছে বা ধর একটু ডাউট হইতেছে, ওরকম টাইমে কি ফ্যামিলির এরকম মেম্বার বা জীবনের কোনো বন্ধু অথবা ছোটোবেলার কোচ এই জিনিসগুলোর কথা মাথায় আসে, তোর ক্ষেত্রে কি কাজ করে? না, এরকম আমার ক্ষেত্রে আসলে কাজ করে না। তো ওই মোমেন্টগুলো তোর মাথায় কি কাজ করে? কেমনে তুই নিজের কেমনে প্রিপারেশন নেস বা বুস্ট আপ করিস কীভাবে ওই সব মুহূর্তে? যখন আমি আর কি খেলতে নামি, তখন আমি নিজেই বিলিভ করি যে আমি সেরা, কারণ আমি এই জিনিসটা আমি করছি, আমি ক্যাম্প করছি, লাইক প্র্যাকটিস, আমি এই জিনিসটা যখন আমি করতে পারছি প্রপারলি, তো তখন থেকে আমার কনফিডেন্স থাকে যে আমি পারবো। অপোনেন্ট সাম ডেজ ফেল হই, সাম ডেজ সাকসেস হই, বাট আমি সবসময় কনফিডেন্ট থাকি যে আমি পারবো। তো ধর আমাদের তোর যে জিনিসটা, এইটা আলহামদুলিল্লাহ আমি বলবো যে তুই অনেক ভাগ্যবান, এবং হয়তো এটার পিছনে অনেক ট্রেনিং গেছে, নিজেরা অনেক শক্ত রাখা লাগছে। বাট যেইটা সাধারণত হয় একটা ব্যাটসম্যানের ক্ষেত্রে, যদি আমি বলি, প্রথম 3-4টা বল সবাই নার্ভাস থাকে, বা একটা সাধারণ অ্যাথলেটের ক্ষেত্রেও যে কোনো খেলার ম্যাচ শুরুর দিকে একটু শেকি থাকে, ডাউট থাকে বা একটু প্রেশারে থাকে। আস্তে আস্তে মোমেন্টামটা পাওয়ার পরে জিনিসটা নর্মাল হয়। তো তুই যেহেতু এই জিনিসটারে ওই লেভেলের কনফিডেন্ট হইতে পারছিস নিজের প্রতি, আলহামদুলিল্লাহ, সামনের দিনে এটা আরও বড় হোক। তোর কাছে মনে হয় যে এই কনফিডেন্স লেভেলটা রিচ করার জন্য আমাদের লাইফস্টাইল বা আমাদের থিঙ্কিং কেমন হওয়া উচিত? এই কনফিডেন্সটা আনার জন্য হচ্ছে লাইফস্টাইলটা অনেক ইম্পর্টেন্ট। লাইক আমরা যখন এইচপিতে হার্ড ট্রেনিং করি, সো আমরা যদি ঠিকমতো মেনটেন না করি, আমরা মাঠে ওটা সেরাটা দিতে পারবো না। সো এখানে খাওয়া দাওয়া আছে, ঘুমের আছে, প্রোটিনের যে বিষয়টা আছে। তো আমার কাছে যেরকম মনে হয় যে আমরা যে পরিমাণ কষ্ট করি, আমরা যদি নিজেদের মেনটেন না করি, আমরা নিজেদের সেরাটা দিতে পারবো না। কারণ আমরা দিনের পর দিন যেহেতু কষ্ট করি, যদি আমরা আমাদের হ্যাবিটটা চেঞ্জ করতে না পারি, সো আলটিমেটলি আমাদের কোনো লাভ হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে আপনার এই রুটিনটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। আর আরেকটা জিনিস হলো, অনেক ক্রিকেট বা স্পোর্টস নিয়ে আলাপ করলাম, ফ্যামিলি নিয়ে আলাপ করলাম, আমি একটু তোর কাছে গাজীপুর সম্পর্কে জানতে চাই। না, গাজীপুর খুবই একটা ভালো একটা জায়গা। লাইক আমার যেহেতু জন্মস্থান গাজীপুর, তো আমার কাছে গাজীপুর সবসময় সেরা, সবসময় স্পেশাল। তো অনেক কিছুই গাজীপুরে আছে, বাট আর সবচেয়ে ভালো হচ্ছে গাজীপুরের মানুষ অনেক বড় হয়, মানে মন বড় হয়। তো তারা অনেক ভালো। তো আমরা দুপুরে খাইতে যাচ্ছি কই? আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী কালাভুনা আছে, সো আমরা ইনশাল্লাহ ওইখানে লাঞ্চ করবো। তাহলে ইনশাল্লাহ আমরা নামাজের পর ওইদিকে যাচ্ছি, ইনশাল্লাহ। দেখা যাক গাজীপুরের খাবার কেমন। নামাজের আগে বেশ অনেকটা টাইম বাকি আছে, তো রিপনরে বললাম কি করা যায়, ও সাজেস্ট করলো আমরা নদীতে একটু ঘুরি। সো হোপফুলি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লাগবে। সেই রিপন, এই যে জায়গাটা আনলি এটার জন্য ফার্স্ট অফ অল অনেক থ্যাংক ইউ। অনেক সুন্দর প্লাস এনে যে সবাই ক্রিকেট খেলতেছে, যেদিকেই যাই ক্রিকেট। আমার এই জায়গাটা আসার পর একটা পার্সোনাল লাইফের স্টোরি মনে পড়ছে আর কি। ধর আমি যখন ছোট ছিলাম, তো আমার আম্মু ধর আমার পুকুরে, নদীতে, এইসব জায়গায় আর কি যাইতে মানা করতে, এখনও আম্মু নিষেধ করে আর কি। তো মনে কর আমার ছোটোবেলায় এই জিনিসগুলো, পানি স্পেশালি অনেক ভয় লাগতো। তো এরপরে ধর যখন একটা টাইমে বিকেএসপিতে গেলাম, তো আমি বলবো না এটা পানির সাথে কানেক্টেড, এটা আমার জীবনের সাথে কানেক্টেড। তো অনেক জিনিস ফেস করা লাগছে, যেগুলো জিনিস হয়তো অনেক ডিফিকাল্ট, এবং আমি চাই না এগুলো ধর মানুষের সাথে হোক। বাট তারপরেও যখন নিজের ব্যাপারে আসে না, ওই জিনিসগুলো ধর আমার অনেক টাফ সিচুয়েশনের জন্য রেডি করছে। তো মাঝে মাঝে মনে হয় ধর এখন হচ্ছে, আমি কি জানি যে আমি ছাত্র ওই পারে চলে যেতে পারবো, হয়তো না, কিন্তু এখন আর কি লাইফটারে মনে কর আমি অনেক মন খুইলা বাঁচা শিখছি, এবং দূরে পিছনে ফিরে তাকে আমার কাছে, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে একটা নর্মাল জীবনের থেকে ওই জিনিসগুলো যে আমি ফেস করছি, এই জিনিসগুলো আমার অনেক টাফ করছে আরও। না, এরকম টাফ সিচুয়েশন আমারও আছে। যখন আমি আর কি ফার্স্ট একাডেমিতে ভর্তি হতাম, তো তখন হচ্ছে ভাড়া ছিল, লাইক এখান থেকে মহাখালীতে প্র্যাকটিস করতাম, তো মহাখালী যাওয়া আসা ভাড়া ছিল 80 টাকার মতো, মানে 40 টাকা বাসে। হ্যাঁ। তো এখান থেকে মাঠের দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার।
তো ওইখান থেকে রিক্সা ভাড়া মোটামুটি 20 টাকা। তো আমিও প্রতিদিন আর কি ওই 20 টাকা বাঁচানোর জন্য লাইক একটা আলটিমেটলি যদি আমি এক সপ্তাহে 20 টাকা বাঁচাইতে পারি তাহলে হচ্ছে আপনার 7 দিনে হচ্ছে আপনার 140 টাকা। তো ওই রকম 140 টাকার খাওয়ার ওইখান থেকে ধরুন 5-10 টাকা করে সেভ করে আমি সবসময় আর কি প্রতি সপ্তাহে একটা করে নতুন বল কিনতাম। লাইক ধরেন ওই রকম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো ছিল না যে প্রতি সপ্তাহে আমাকে ওই রকম এক্সপেন্সিভ সব কিছু কিনে দিবে। তো আমি মানে তখন মানে 20 টাকা বাঁচানোর জন্য 1-1.5 কিলোমিটার আর কি প্রতিদিন মানে হাইটা চলে যাইতাম। তো ওইটা দিয়ে আর কি আমি প্রতি সপ্তাহে একটা করে নতুন বল কিনতাম আর ওইটা দিয়ে বল করতাম। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আল্লাহ সব কিছু সহজ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমিও চাই যে প্রত্যেকটা ক্রিকেটার বা প্রত্যেকটা মানুষের যাতে এরকম ইনশাল্লাহ লাইফ লিড করতে পারে। কিন্তু এখন এমনি নর্মালি তো তোর 1-1.5 কিলো আটা কোনো ঘটনা না, কিন্তু তোর প্র্যাকটিস করা অবস্থায় আগে পরে এই জিনিসগুলো হিউজ ইম্প্যাক্ট করে। তো তখন মাঝে মাঝে মনে হইতো না যে থাক আজকে দিনটা দরকার নাই বা একটা ঠান্ডা কিছু খাই? না এরকম তো মনে হতো, বাট তখন আর কি মানে একটা সময় থাকে না যে আপনি চাইতেছেন কিন্তু আপনি পারতেছেন না, ঠিক এরকম লাইক 1-1.5 কিলোমিটার তো হাঁটা কোনো বিষয় না। বাট যখন আপনার ক্রিকেটের সব সরঞ্জাম আপনার কাঁধে থাকবে তখন আপনার কাছে মনে হবে যে 1 থেকে 1.5 কিলোমিটার আপনার কাছে এটা 3-4 কিলোমিটার। যে লাইক প্র্যাকটিস করার পর আসলে শরীর ওইরকম খুবই টায়ার্ড থাকে। তো তখনও আমি চেষ্টা করতাম যে কিভাবে মানে সেভিংস করা যায়। আর তখন অনেক সময় মনে হইতো যে না যে একটা দিন রেস্ট নেই, বাট তখন আবার মনে হইতো না যদি আমি একটা দিন রেস্ট নেই তখন আমি একটা দিন পিছিয়ে চলে যাব। তো এই যে একটা জেদ ছিল এইখান থেকে আর কি তখন আর কি কষ্ট মনে হয় না, যে জেদ হিসাবে পরিণত করে আমি আর কি ওটা ট্রাই করছি। বাট আরেকটা জিনিস হয় না যে ধর আমরা কিন্তু এই কষ্টগুলোর কথা মাঝে মাঝে ভুলে যাই। একটা জায়গায় আল্লাহ যখন আমাদেরকে মনে কর ভালো জায়গায় নেয় তখন আমরা কৃতজ্ঞতা স্বীকার করা ভুলে যাই। তখন মনে কর আমরা অনেক কমফোর্ট জোনে যাই, অনেকে অনেক খারাপ দিকে করে, নিজেদের কন্ট্রোল হারায় যায়। তো ধর সাপোজ আমি আর তুই এখানে বসে গল্প করতেছি, এই জিনিসটা ধর আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে, আমাদেরকে সামর্থ্য দিছে। ধর আমি ঢাকা থেকে আসছি বা তুই নির্দ্বিধায় এখন ফাইন্যান্সিয়াল চিন্তা না কইরা অনেক কিছু করতে পারোস। এই জিনিসগুলো আমরা গ্র্যান্টেড নিয়ে নিই, সে এ তো আমার আছেই বা আমি। তো ওই জায়গা থেকে নিজের ঠিক রাখার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের এই জিনিসগুলো আরও, আমাদের যে অতীতগুলো এগুলার আমাদের আরও মনে রাখা উচিত, কারণ আমরা ওই সব জায়গা থেকে বিলং করি। তাইলে আমার কাছে মনে হয় আমরা আরও ভালো কিছু করতে পারবো। না অতীতে আমি যেই কষ্ট করছি এটা যদি আমি ভুলে যাই তাহলে আমি সামনে আবার সেম ওই একই জিনিসটাই ওই একই পথে যাব। কারণ আমি যদি অতীত থেকে শিক্ষা না নেই তো আমি সামনে ভালো কিছু করতে পারবো না। লাইক আমি যখন 19 আমি খেলছি আমার মনে আছে যে আমি ফার্স্ট ডিভিশন যখন ফার্স্ট খেলছি তখন আমি 20,000 টাকা পাইছি, মানে এক সিজনে আমি 20,000 টাকা পাইছি। ওই 20,000 টাকা আমি 13,000 টাকা দিয়ে একটা এডিডাস স্পাইক কিনছি। তখন আমি 19 আর কি যাবো, তখন আমি স্পাইক কিনছি 13,000 টাকা দিয়ে, আর 7,000 টাকা আমি বাসায় দিয়ে দিছি। তো তখন আমার কাছে একটা ফোন ছিল না ভালো, যে লাইক তখন তো আর বুঝতাম না 19 এজ লেভেল খেলে নিয়ে যে তখন হোয়াটসঅ্যাপে সব কিছু দিয়ে দেয়। তো তখন আমার কাছে একটা ফোন ছিল না। তো যখন আমি যে 20,000 টাকা পাই আর হচ্ছে 13,000 টাকাতে যখন স্পাইক কিনি আমার কাছে 7,000 টাকা ছিল। তো আমার আব্বু আম্মু মানে একটু ঋণ করে লাইক আমাকে একটা ফোন কিনে দিছে। তো ওই যে একটা আমি স্পাইক কিনলাম যে 13,000 টাকা দিয়ে, ওই স্পাইক দিয়ে আমি 19 ওয়ার্ল্ড কাপও খেলছি। তখন আমার অবস্থা এত ভালো ছিল না, কারণ তো আমার চেষ্টা ছিল যে আমি যদি এখান থেকে ব্রাইট কিছু করতে না পারি তো আমি হারাই যাব। তো আমি তো চাইনি যে আমি হারিয়ে যাবো, এত আমার যে পরিশ্রম আমি করছি। তো এইখানে যদি আমি লাস্ট মুহূর্তে আমি ছেড়ে দেই, এটা নিজের সাথে নিজে বেইমানি করা। লাইক আমার ফ্যামিলি যেভাবে আমাকে বিশ্বাস করছে, ট্রাস্ট দিচ্ছে যে আমি পারবো, সো তাদের সাথে একটা বিশ্বাসঘাতকতা হতো। তো আমি চিন্তা করছি যে আমি যদি একটু কষ্ট করে হলেও আমার লাইফটা আমি গোছাইতে পারি, ইনশাআল্লাহ পরে আমি অনেক সুন্দর লাইফ লিড করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে যারা অতীত থেকে শিক্ষা নিতে পারবে ইনশাআল্লাহ তারা জীবনে অনেক ভালো কিছু করতে পারবে। এই কথাগুলো বলতে বলতে আমাদের দুইজনের একটা পুরানো কথা মনে পড়ছে। তোর মনে আছে আমরা চিটাগংয়ে সিরিজ হইতেছে, শুরুর দিকে তো তোরা যখন 19 আসলি আমার কিছু হইলে কইতে ভাই এটা কি ওইটা কি ভাই একটু জানেন কই, ঠিক আছে? তো ওই জিনিসগুলো এখন মনে করলে হাসি পায় আর কি, শুরুর দিকের রিপন কেমন ছিল বা আশি করা। তো বাট মনে আছে যে জয় ভাই এরা তখন এইচপি টিমের প্লেয়ার, আকবর ভাই ক্যাপ্টেন, আমরা হচ্ছে তোরা আমার আন্ডারে খেলতেছিলি এই চিটাগংয়ে। তো জয় ভাইরে তুই মিড অফে প্লেয়ার নিতে চাইছিলি, আমি বলছি না, তোর ভিতরে যে কোয়ালিটি আছে আমরা 2টা স্লিপ নিব, কাভার মিড অফে একটা থাকবে, তোর বলেই আউট হবে।
তুই ওনারে ওই প্যাটার্নে টানা 3 ওভার বল করছস, 2টা মেডেন, একটা 1 রান নিছে এবং ফাইনালি তুই 3 নাম্বার ওভারে ওনারে আউট করছস। লুকিং ব্যাক এই যে জিনিসগুলা ওই বিগিনিং স্টেজে আমার তোর উপরে ট্রাস্ট ছিল, এখন তোর ওইগুলো হয়তো তুই এই ফিল্ডিং সেটআপ নিজেই কইরা নিবি, বাট ওই রকম কনফিডেন্স আমি শুরুর দিক দিয়ে দেখছি। আমার কাছে মনে হয়েছে যে মানে তুই যদি ডিসাইড করস যে আমি এখানে করব, এটা আসলে তোর অ্যাকুরেসি আল্লাহর রহমতে অনেক ভালো। না যখন আপনি এই ফিল্ড সেট আপতে দিচ্ছেন, লাইক আমরা একটা জিনিস সবসময় 19-এ বলতাম, আমরা যারাই পেস বলছিলাম যে আপনার গেম সেন্স অনেক ভালো। সো আপনি যখন লাইক আমার ওইটা ফার্স্ট সিরিজ ছিল যে লাইক আপনার আফগানিস্তান সিরিজের আগে এটা একটা আমাদের ফার্স্ট সিরিজ ছিল যে এখান থেকে সিলেকশন হবে। তো লাইক আপনি যখন আমার এই ফিল্ড সেট আপটা দিয়েছিলেন তখন আমি আর কি মাইন্ডের ভিতরে ডাউট নিয়েছিলাম যে কেন সে হচ্ছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের খেলে আসছে, লাইক বিপিএল খেলছে, প্রিমিয়ার লিগ খেলছে, মানে ডমিনেট করে খেলতেছে, তো তার সামনে কি আমি এই ফিল্ড সেট আপে পারবো কিনা। লাইক আমার তখন একটা থিঙ্কিং ছিল যে আমি খারাপ করে আমি বাদ, তখন আমার মাথায় এই থিঙ্কিংটা ছিল। পরে যখন আপনি আইসা বলছেন, লাইক আমিও কনফিডেন্স ছিলাম যে না উনি আমার ব্যাক করবে, যদি আমার না হয় আমাকে ব্যাক করবে, কিন্তু আমি আমার 100% দিই, যদি না হয় এতটাও কনফিডেন্স ছিল যে আপনি আমাকে ব্যাক করবেন। আমাদের ম্যানেজমেন্টও খুব ভালো ছিল, তো ওই কনফিডেন্স অনুযায়ী আমি আমার সেরাটা দিয়ে করছি ইনশাল্লাহ, মানে ভালো সব কিছু হয়েছিল এবং আমি ওনার আউটও করতে পারি, এটা খুবই ভালো লাগছে তখন। এই যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেরকম অ্যাশেজ ম্যাচ হয়, ইনশাল্লাহ এমন একটা দিন আসবে তুই যখন ন্যাশনাল টিমে খেলবি ইনশাল্লাহ, তো বাংলাদেশ টেস্ট ক্রিকেট ডেভেলপও করবে ইনশাল্লাহ। আর যখন তুই ওইরকম কাভার মিড অফে একটা প্লেয়ার রাইখা 2-3টা স্লিপ নিয়ে বোলিং করবি, তখন আমার ওই জিনিসগুলো আবার মনে পড়বে ইনশাল্লাহ, খুব ভালো লাগবে। আর আমি দোয়া করবো যে দুনিয়ার যত বড় বড় ব্যাটসম্যান আছে তাদের এগেইনস্টে তুই এই কাজগুলো করবি একদিন ইনশাআল্লাহ। রিপন, এই যে লাঞ্চ করাইতে আনলি, এই জায়গায় কেন আনছিস? না আমাদের গাজীপুরে একটা ঐতিহ্য আছে, so এইখানে আপনার কালাভুনা অনেক বিখ্যাত। তো আমি চাই আপনারা আমাদের গাজীপুরে যেহেতু আসছেন, আমরা মানে আমার পক্ষ থেকে আপনাদের এই কালাভুনা আমার পক্ষ থেকে খুলনায় জায়গা কোনো চুই ঝালার খাবার খাইছিস? নাম শুনছি, খাওয়া হয়নি। আজকে দেখবো কোনটা বেশি বেটার। ঠিক আছে, চলো। খাবার ঠিক আছে, ভালো হয়েছে, যদিও খুলনার মতো না, বাট ভালো হয়েছে। ঠিক আছে। ন্যাশনাল টিমে খেলতে পারবে? ন্যাশনাল টিমে খেলতে পারবে অবশ্যই ইনশাআল্লাহ। যখন খেলবে তখন এই জায়গায় আইতে দিবেন আমাকে? ওয়াইবো জিগান তো আগে, আপনি জিগান। এখানে খাবার খুব ভালো লাগছে, আমার আপনি ভাই জিজ্ঞেস করেন। অবশ্যই আইবো, যদি রিজিক থাকে আমার এনে আসবে। রিজিকের আপনার অনেক ধন্যবাদ ভালো খাবারের জন্য। দোয়া করবেন যাতে সবাই ভালো হ্যাঁ, ঠিক আছে ভাই। দোয়া করে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই। আমরা যেখান থেকে শুরু করছিলাম আবার ওই জায়গায় আসছি। বিফোর এন্ডিং রিপন, আমি জানতে চাই যে নিজের জন্য এবং বাংলাদেশের জন্য আগামী দিনের গোল কি? নিজের গোল তো সবসময় থাকবে ন্যাশনাল টিমে খেলা। তো আমি চাই যখন আমি ন্যাশনাল টিম আর কি খেলবো, ইনশাল্লাহ আমি যাতে দীর্ঘদিন খেলতে পারি আর দলে অনেক সার্ভিস দিতে পারি, আর হচ্ছে দেশের একটা ট্রফি জিতা। আচ্ছা, থ্যাংক ইউ ব্রাদার, এন্ড গাজীপুরে এরকম একটা সুন্দর টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অল দ্য ভেরি থ্যাংক ইউ বেস্ট ফর উইশেস। কামিং, থ্যাংক ইউ সো মাচ।